দৌড়াতে দৌড়াতে একসময় খুব ক্লান্ত হয়ে সে দম ফেলার জন্য একটা জায়গায় লুকায়। লোকটার নাম মেক। রাস্তা দিয়ে তার রক্ত গড়িয়ে পড়ছিল। এমন সময় হঠাৎ করে কালো কাপড় আর মুখোশ পরা একজন লোক সেখানে আসে। মনে হচ্ছিল তার বিশেষ ক্ষমতা আছে। সে ওই রক্তটাকে শূন্যে ভাসিয়ে তোলে আর আহত মেককে একটা উপহার দিতে চায়। আজব দেখতে ওই লোকটা মেককে বলে সে তাকে বাঁচিয়ে দেবে, কিন্তু তার বদলে মেককে তার সব কথা শুনতে হবে, তার গোলাম হয়ে থাকতে হবে। মেক নিজের মরণ চোখের সামনে দেখে লোকটার প্রস্তাবে রাজি হয়ে যায়। তখন ওই আমরা দেখি একটা জখমি লোক পুলিশের তাড়া খেয়ে পালাচ্ছে। দৌড়াতে দৌড়াতে একসময় খুব ক্লান্ত হয়ে সে দম ফেলার জন্য একটা জায়গায় লুকায়। লোকটার নাম মেক। রাস্তা দিয়ে তার রক্ত গড়িয়ে পড়ছিল। এমন সময় হঠাৎ করে কালো কাপড় আর মুখোশ পরা একজন লোক সেখানে আসে। মনে হচ্ছিল তার বিশেষ ক্ষমতা আছে। সে ওই রক্তটাকে শূন্যে ভাসিয়ে তোলে আর আহত মেককে একটা উপহার দিতে চায়। আজব দেখতে ওই লোকটা মেককে বলে সে তাকে বাঁচিয়ে দেবে, কিন্তু তার বদলে মেককে তার সব কথা শুনতে হবে, তার গোলাম হয়ে থাকতে হবে। মেক নিজের মরণ চোখের সামনে দেখে লোকটার প্রস্তাবে রাজি হয়ে যায়। তখন ওই রহস্যময় লোকটা নিজের শক্তিতে মেককে ওপরে তোলে আর তার শরীরে কিছু একটা ঢুকিয়ে দিয়ে কষ্ট দিতে শুরু করে। পুলিশ যখন সেখানে পৌঁছায় তারা শুধু দেখে যে রক্তের একটা লম্বা দাগ দেয়ালের ওপর দিয়ে নড়াচড়া করছে। এবার ঘটনা অন্যদিকে মোড় নেয়। জোন নামের এক জোয়ান সন্ন্যাসীর ওপর গল্পটা নজর দেয়। জোন যখন ধ্যান করছিল তখন সে ওই একই মুখোশ পরা লোকটাকে একটা বড় শহরে সবকিছু ভাঙচুর করতে আর মানুষের মধ্যে ভয় ছড়াতে দেখে। জোন যে মন্দিরে থাকে সেটা পাহাড়ের ভেতরে লুকানো। জোন মন্দির থেকে বের হওয়ার ঠিক আগে তার গুরু তাকে কথা বলার জন্য ডাকেন। জোয়ান সন্ন্যাসীটা বলে যে তার হাতে একদম সময় নেই, একটা ভয়ানক বিপদ আসছে, তাই দেরি হওয়ার আগেই তাকে সেটা থামাতে যেতে হবে। গুরু জোর দিয়ে বলেন যে উইয়াল তো মারা গেছে, সে এখন আর কোনো ভয়ের কারণ নয়, কারণ সে এখন অন্য জগতে চলে গেছে। কিন্তু জোন বলে তার বাবা এই দুনিয়ায় ফিরে আসার একটা রাস্তা খুঁজে পেয়েছে এবং সব কিছু ধ্বংস না করা পর্যন্ত সে থামবে না। গুরু তখন আর জোয়ান সন্ন্যাসীটাকে আটকান না, কারণ যদি ওই কালো জাদুর লোকটা সত্যিই ফিরে এসে থাকে তাহলে চোনকে জলদি যেতে হবে। আবারও ঘটনা পাল্টে যায়। এবার থাইল্যান্ডের ব্যাংকক শহর। এক স্বামী স্ত্রী তাদের মেয়েকে নিয়ে ছুটি কাটাতে এসেছে। লোকটার নাম জেক আর বউয়ের নাম প্রিং আর তাদের মেয়ের নাম লু। জেক যখন তার মোবাইল ফোনে অফিসের কাজ সারছিল তখন প্রিং তাদের মেয়ে লুকে বলছিল যে ওরা তাড়াতাড়ি নানির সাথে দেখা করতে যাবে। এই কথা শুনে লু খুব খুশি হয়ে ওঠে। ওরা একটা গাড়ি ভাড়া করে হোটেলের দিকে রওনা দেয়। শহরে তাদের আরও এক জায়গায় যাওয়ার কথা যেখানে প্রিং বড় হয়েছে। হোটেলে নিজেদের রুম নেওয়ার পর ছোট্ট লু খুশিতে প্রায় দৌড়ে ওপরে ওঠে আর ওপর থেকে শহরের সুন্দর দৃশ্য দেখে অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর পুরো পরিবারটা শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া নদীতে নৌকায় ঘুরতে বের হয়। জেক তখনও কাজের ঝামেলা মেটাচ্ছে দেখে প্রিং তাকে টিপ্পনি কেটে বলে যেন পরিবারকে বেশি সময় দেয়, কারণ আগে যখন সে সাধারণ রাস্তার পুলিশ ছিল তখনও তাদের বেশি সময় দিত। জেক বলে যে সে আরো ভালো করার চেষ্টা করবে আর তারা তাদের ঘোরাঘুরি চালিয়ে যায়। তারা একটা মেলার পাশ দিয়ে যাওয়ার সময় স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসার মুহূর্ত তৈরি হয় আর তারা একে অপরকে চুমু খায়। তখন লু একা হয়ে পড়ে। যখন তারা তাদের ছোট্ট মেয়ের দিকে ফেরে তখন দেখে যে সে চোখের আড়াল হয়ে গেছে। স্বামী স্ত্রী তখন পাগলের মতো তাকে খুঁজতে দৌড়াদৌড়ি, আর জেক তার বউ আর মেয়েকে খুঁজতে যায়। মলের গার্ডরা শত্রুকে সামলাতে পারে না আর সহজেই মারা পড়ে। তখনও একজন পুলিশের মানসিকতা নিয়ে জেক তার স্ত্রী আর মেয়েকে লুকাতে বলে, কারণ তাকে কিছু একটা করতে হবে। সে সেই জায়গার দিকে এগোয় যেখানে অপরাধী মেক আরও কিছু শিকার ধরতে যাচ্ছিল। সাবধানে সে আরও কাছে যায়। একজন মরা সিকিউরিটি গার্ডের বন্দুকটা তুলে নেয় আর মেকের দিকে বন্দুক তাক করে তাকে ধরা দিতে বলে, কিন্তু পাগল লোকটা কিছু অদ্ভুত শব্দ উচ্চারণ করে বুঝিয়ে দেয় যে সে জেকের ব্যাপারে কিছুটা জানে, সে কোথা থেকে এসেছে আর তার একটা পরিবার আছে সে সম্পর্কেও সে জানে। মেকের হাবভাব দেখে মনে হচ্ছিল তার ভেতরে কিছু একটা আছে আর সে কাউকে খুন করতে একটুও ভয় পায় না। তার গুলিগুলো অল্পের জন্য জেকের গায়ে লাগেনি, কিন্তু দুর্ভাগ্যবশত আরও একজন মহিলা ওই পাগল লোকটার শিকার হয়। আরও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, সন্ত্রাসীকে থামানোর চেষ্টা করে, কিন্তু জেক আরও দ্রুত তাকে গুলি করে। মেক অদ্ভুত কথা বলতে থাকে, বলে যে জাহান্নাম এসে গেছে, তার মালিক তাকে বলেছিল যে পাহারাদার সেখানেই থাকবে আর তাদের বিশেষ কাজটা সম্পূর্ণ হবে। সে জেককে ধন্যবাদ জানায় তাকে মারার জন্য আর তারপর হাসে। তার শরীর আলো ছড়াতে শুরু করে আর এরপরই ফেটে যায়। বিস্ফোরণটা পুরো শহরে ছড়িয়ে পড়ে আর একটা অদ্ভুত ধোঁয়া ছাড়ে যা মলের আশেপাশের লোকজনকে ঢেকে ফেলে। সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটে যখন প্রিং আর লু বিল্ডিং থেকে বের হয়। তারা দেখে যে লোকজন একে অপরকে মারছে আর কাটাকাটি করছে।
ভয়ে তারা আবার ভেতরে ফিরে যায়। তারা একটা দোকানের ভেতরে ঢুকে পড়ে। কি করবে বুঝতে না পেরে জেক তার শরীরে গুলি করে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। মহিলাটা আক্রমণ করে, কিন্তু ভাগ্যক্রমে জেক তাকে ফেলে দিয়ে তার কাছ থেকে সরে যেতে পারে। কিন্তু প্রাণীটা হার মানেনি, আর কিছুক্ষণ পরেই আবার উঠে দাঁড়ায়। জেক লুকিয়ে পড়ে, কিন্তু মহিলাটা, যে আর সাধারণ মানুষ নয়, ছাদ দিয়ে হাঁটতে থাকে, যা দেখে জেক ভয়ে জমে যায়। হঠাৎ তাকে জামাকাপড়ের ভেতর থেকে টেনে বের করা হয়, আর সে মহিলাটাকে গুলি করার চেষ্টা করে, কিন্তু সবগুলোই লক্ষ্যভ্রষ্ট হয়, আর সে কোনো মতে ধারালো অস্ত্রের আঘাত থেকে বেঁচে যায়। সে দৌড়ে ওপরের তলায় যায়, কিন্তু তার পরিবারকে খুঁজে পায় না। এদিকে প্রিং আর তার মেয়ে হোটেলে ফিরে গিয়ে জেকের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়, কারণ নানির বাড়ি অনেক দূরে। প্রিং তার মোবাইল ফোনটা হাতে নেয়, কিন্তু দেখে যে কোনো নেটওয়ার্ক নেই। সে তখন হোটেলের অভ্যর্থনা ডেস্কে যায় দেখতে যে ল্যান্ডলাইনটা কাজ করছে কিনা, কিন্তু হঠাৎ একটা পাগল লোক দোকানে ঢুকে পড়ে। তার চোখ আর কালো নেই, বরং পুরোপুরি নীল রঙের, যেন তাকে কেউ ভর করেছে। ছোট্ট লু লোকটার কাছ থেকে লুকানোর চেষ্টা করে যে তার গন্ধ শুঁকছিল। যখন ছোট্ট মেয়েটা কোণঠাসা হয়ে পড়ে, প্রিং তখন ভর করা লোকটাকে চমকে দিয়ে একটা বেসবল ব্যাট দিয়ে মেরে ফেলে দেয়। ফিরে আসি জেকের কাছে। সে তার পরিবারকে খুঁজছিল, কিন্তু কাউকেই খুঁজে পায় না, শুধু সেই ভয়ঙ্কর মহিলাটা ছাড়া, যে তাকে যে কোনো মূল্যে শেষ করে দিতে চায়। কিন্তু এবার সে একটা দড়ি দিয়ে মহিলাটাকে একটা পিলারের সাথে বেঁধে ফেলতে পারে, আর তাকে সেখানে রেখে দেয়। মহিলাটা তখন ভয়ঙ্কর চিৎকার করতে থাকে। ইতিমধ্যে প্রিং দোকান থেকে বেরোতে পারে, আর একটা বাস স্ট্যান্ডে বাসগুলোর মধ্যে দিয়ে এমনভাবে এগোতে থাকে যাতে মেয়েকে নিয়ে কেউ তাকে দেখতে না পায়। ভাগ্য ভালো যে একজন সাধারণ লোক তাদের দুজনকে একটা বাসের ভেতরে ডেকে নেয়, আর সেখানে তারা যদি তার পরিবারের কাছে ফিরতে চায়, তবে তাকে চোনের কথা শুনতে হবে। কিছুই না বুঝতে পেরে জেক তাকে অনুসরণ করে আর জিজ্ঞেস করে তারা কোথায় আছে। চোন বলে তারা তার রুমে আছে, একটা নিরাপদ জায়গা, শুধু অন্য একটা দুনিয়ায়। তারা যে জগতে আছে তার নাম অবস্ট্যাকল, স্বর্গ আর নরকের মাঝামাঝি একটা জায়গা, এমন একটা জায়গা যেখানে যাত্রাপথে হারিয়ে যাওয়া আত্মারা আশ্রয় নেয়। জেককে জিজ্ঞেস করা হয় তার কি মনে আছে, আর মলের সেই শুটার তাকে কি বলেছিল। জেক বলে যে লোকটা তাকে পাহারাদার বলেছিল, আর তার মালিক নাকি আবার জেগে উঠেছে। সন্ন্যাসী জেকের ওপর দেওয়া পাহারাদার নামটা সত্যি বলে নিশ্চিত করে, কিন্তু সে হলো নরকের দরজার পাহারাদার। জোন জানায় যে জেকের কাজের ফলেই তাদের বিশেষ কাজটা সম্পূর্ণ হয়েছে, যার ফলে নরকের দরজা খুলে গেছে, আর খারাপ আত্মারা পৃথিবীতে ঘুরে বেড়ানোর জন্য মুক্ত হয়ে গেছে, দুর্বলদের ওপর ভর করছে আর ধ্বংস মৃত্যু ঘটাচ্ছে। সন্ন্যাসী স্বীকার করে যে শত্রু হলো তার নিজের বাবা উইতিয়ার নামের এক অত্যন্ত শক্তিশালী কালো জাদুর কারবারি, আর খুব শীঘ্রই সে তার সমস্ত শক্তি নিয়ে ফিরে আসবে। জোন ঘোষণা করে যে বিশেষ কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, আর শীঘ্রই নরকের দরজা পুরোপুরি খুলে যাবে, যেখান থেকে আর ফেরার কোনো পথ থাকবে না। কিন্তু চোন এও বলে যে যদি জেক এটা খুলে থাকে, তাহলে একমাত্র সেই এটা বন্ধ করতে পারবে। জেক জিজ্ঞেস করে কেন সেই পাহারাদার, তখন সন্ন্যাসী কারণটা ব্যাখ্যা করে। সে বলে জেক দরকার হলো, আর সে নিজের ছেলেদের শরীর দখল করার চেষ্টা করলো, কিন্তু তার মা বাধা দিতে পারে, আর উইতিয়ান বাস্তব জগতে তার শরীর হারায়। কিন্তু সেই ব্যর্থ দখলের চেষ্টায় সে নিজের অজান্তেই তার ছেলের জন্য কিছু একটা রেখে যায়, সেই দুটো বইয়ের জ্ঞান, স্থাপত্যেরটাও আর আত্মার শক্তি শোষণেরটাও। চোন মন্তব্য করে যে যদি সে ওই জ্ঞান ফিরিয়ে দিতে পারত তবে দিত, কারণ সে এটা চায় না। কিন্তু তারা যখন কথা বলছিল তখনই তারা পাশের বিল্ডিংয়ে একটা মহিলার চিৎকার শুনতে পায়, আর যে কিছু না ভেবেই যেই হোক না কেন তাকে বাঁচাতে দৌড়ে যায়। চোন চিৎকার করে তাকে ঢুকতে মানা করে, কিন্তু বোকা লোকটা তার কথা শোনে না আর ভেতরে চলে যায়। চোন জেকের পিছু নেয়, কিন্তু শীঘ্রই একটা প্রাণী তার পথ আটকে দেয়। সেই মুহূর্তে জেক বিল্ডিং এর ছাদে পৌঁছায় আর দেখে যে মহিলাটা অন্য প্রাণীদের হাতে ধরা পড়তে যাচ্ছে। সে তখন তার দিকে দৌড়ে যায়, পথে অন্যদের ধাক্কা দিয়ে ফেলে দেয়। মহিলাটার কাছে পৌঁছে সে বুঝতে পারে এই সেই একই তরুণী যাকে মলে মেক আগেই খুন করেছিল। জেক বলে যে সে তাকে মলে দেখেছিল, আর মহিলাটার মনে পড়ে যে সেই মুহূর্তে সে তার পুরনো প্রেমিককে ফোন করার চেষ্টা করছিল, যে তার সাথে প্রতারণা করেছিল। সেই মুহূর্তে বিশাল প্রাণীটা তাদের কাছাকাছি চলে আসে, আর জেক তরুণীটাকে টেনে ধরে যাতে তারা লুকাতে পারে। কিন্তু তারা আবার দরজা দিয়ে নিচে নামার আগেই দৈত্যটা সবকিছু ধ্বংস করে দেয়, আর তারা দিক পরিবর্তন করতে বাধ্য হয়। যত দ্রুত সম্ভব দৌড়ানোর পরেও প্রাণীটা তরুণীটাকে ধরে ফেলে, আর তারপর তার মাথাটা গিলে ফেলে, তার দেহটা নিয়ে চলে যায়। চোন ঠিক তখনই পৌঁছায় যখন দৈত্যটা চলে যাচ্ছে। পরে চোন ব্যাখ্যা করে যে তরুণীটা আসলে মলে মারা যাওয়া মেয়েটারই একটা পথহারা আত্মা ছিল, আর ওই বিশাল দৈত্যটার নাম প্রিয়া, যে তার আত্মাকে গিলে ফেলেছে। চোন তখন অবশেষে প্রকাশ করে যে কো সেই বিশ
বিস্ফোরণে মারা গিয়েছিল। এই তথ্যে লোকটা ভয় পেয়ে যায় আর ভাবে এখন সে কিভাবে তার পরিবারকে সাহায্য করবে। জোন আরও ব্যাখ্যা করে যে মন্ত্রের বইগুলোর জ্ঞান তাকে দুটো জগতেই, বাস্তব জগতেও আর ওই জগতেও হাঁটার ক্ষমতা দিয়েছে। জেক তখনও বুঝতে পারে না সে কিভাবে তার পরিবারকে সাহায্য করতে পারবে যারা বাস্তব জগতে আছে, যেহেতু সে এখন ওই জগতেরই কাজ করবে না। মেক তার পরিবারের সাথে আছে জানতে পেরে জেক দ্রুত রুমে পৌঁছানোর জন্য দৌড়ে যায়। প্রিং আর লু নকল জেকের আচরণ খুব অদ্ভুত লাগতে শুরু করে, আর ওদিকে চোন আসল জেককে নিয়ে আরও কাছে চলে আসছে। কিন্তু যখন তারা পৌঁছায় তখন মনে হয় রুমে আর কেউ নেই। হঠাৎ জেক নিচতলা থেকে লুর চিৎকার শুনতে পায়, তারই সে পাগলের মতো তাকে ধরতে দৌড়ে যায়। সেখানে পৌঁছে সে তার পরিবারের সামনে দাঁড়ায়, কিন্তু তারা তাকে চিনতে পারে না, কারণ তারা যাকে দেখছে সে তাদের কাছে একটা অচেনা লোক। হঠাৎ জেকের শরীরে থাকা মেঘ একটা চেয়ার দিয়ে তার মাথায় আঘাত করে তাকে ফেলে দেয়। মেঘ জেককে খারাপ বাবা আর স্বামী হওয়া সহ বিভিন্ন বিষয়ে দোষ দেওয়ার পর তাদের মধ্যে হাতাহাতি লড়াই শুরু হয়। যখন জেক কিছুটা সুবিধা পেয়ে তার প্রতিপক্ষকে আঘাত করতে যাবে, প্রিং তখন বন্দুকটা তার দিকে তাক করে, বুঝতে পারে না যে ওটা তার স্বামী। জেক বলে যে ওটা সেই, আর মেঘ চিৎকার করে প্রিংকে বলে অচেনা লোকটাকে গুলি করতে। কিন্তু লু ইতিমধ্যেই কিছু একটা গোলমাল বুঝতে পেরে জিজ্ঞেস করতে শুরু করে যে সে সত্যিই তার বাবা কিনা। আর জেক এক ধরনের শপথ করে, নিশ্চিত করে যে সে আসলেই সেই, একটা ইশারার মাধ্যমে, যা শুধু সে আর লুই জানত। তা সত্ত্বেও প্রিং শেষ পর্যন্ত তার চোখে অচেনা লোকটাকে গুলি করে, আর তার সাথেই জেক অন্য জগতে ফিরে যায়। সে সাথে সাথেই একটা প্রাণীর দ্বারা আক্রান্ত হয়। সেই একই মুহূর্তে মেঘ তখনও জেকের শরীরে নিজেকে প্রকাশ করে, আর অন্য জগতে একটা দরজা খোলে, ভয়ঙ্করভাবে তাদের ভেতরে ঢুকতে ডাকে। জেককে কোনো মতে চোন বাঁচায় আর তার সেবা করতে থাকে। শত্রু কোথায় দরজা খুলতে যাচ্ছে তা ব্যাখ্যা করার পর আর জেকের পরিবার সম্ভবত কিডন্যাপ হয়েছে বলার পর দুজন প্রস্তুত হয়। নির্দিষ্ট জায়গায় পৌঁছে তারা অনেক গাছের মাঝে একটা পুরনো দিনের বড় একটা বাড়ি দেখতে পায়, যেখানে নরকের দরজাগুলো রয়েছে। এই মুহূর্তে মেক প্রিং আর লুকে বাস্তব জগতে দরজাগুলোর প্রধান দিকে নিয়ে যাচ্ছে। উইতিয়ান পৌঁছালে মেক তাকে বলে যে সে আদেশ মতো সবকিছু করেছে, সেই জায়গায় পাহারাদারের রক্ত নিয়ে এসেছে। লুকে ইশারা করে উইতিয়ান বলে যে তার রক্তই যথেষ্ট হবে। আর যখন প্রিং পালানোর চেষ্টা করে তখন বেশ কিছু অদ্ভুত দেখতে ছায়ামূর্তি তাদের থামাতে এগিয়ে আসে। চোন আর জেক তখনও অন্য জগতে বিশাল প্রাণীটাকে পাশ কাটিয়ে যাওয়ার পর ঠিক সেই জায়গার দিকে এগোচ্ছে, আর শীঘ্রই চোন তাকে বাস্তব জগতে ফেরত পাঠায়। উইতিয়ান লুকে ব্যবহার করে বিশেষ কাছের পরিবার তখন নিরাপদে লুর নানির বাড়িতে পৌঁছে যায়। শেষে আমরা দেখি একটা মহিলা সেই জায়গায় আসে যেখানে দরজাগুলো বন্ধ করা হয়েছিল, আর একটা ইশারার মাধ্যমে সেগুলোকে আবার খুলে দেয় বলে মনে হয়।